আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 459তম দিন ছিল মঙ্গলবার। এদিন গাজার কয়েকটি স্থানে লড়াই হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে দখলদার সেনাদের। উপত্যকার প্রধান প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এদিন লড়াইয়ের দুটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে জব্দকৃত ড্রোন এবং সেনাদের উপর হামলার দৃশ্য রয়েছে। প্রথম ভিডিওতে আল কাসাম যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ভূপাতিত করা একটি ড্রোনের ছবি দেখিয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরের আকাশে নজরদারি করতে এলে ড্রোনটিকে ভূপাতিত করে যোদ্ধারা। একই ভিডিওতে আরও 7 থেকে 8টি ইসরায়েলি ড্রোন দেখানো হয়েছে, যেগুলো গত কয়েকদিনে ভূপাতিত করা হয়েছে। মুখোশ পরা একজন যোদ্ধা ড্রোনের যন্ত্রাংশ খুলে নির্মাতা প্রতিষ্ঠানের নামটি ক্যামেরার সামনে তুলে ধরেন। একই দিনে আরেকটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে একটি ইসরায়েলি সামরিক যান এবং একটি মার্কাভা ট্যাঙ্কের উপর হামলার দৃশ্য রয়েছে। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিম দিকের সাফতাবি ইন্টারসেকশনের কাছে রাস্তায় বিস্ফোরক পুঁতে রাখতে দেখা যায় একজন যোদ্ধাকে। এরপর ওই পথ ধরে ইসরায়েলি একটি সামরিক যান চলতে শুরু করলে প্রচণ্ড বিস্ফোরণে গাড়িটি বিধ্বস্ত হয়। এ সময় যোদ্ধাদের আল্লাহু আকবার স্লোগান শোনা যায়। এরপর একই এলাকায় একটি উদ্ধারকারী যানের উপরেও হামলা হয়। ভিডিওর আরেকটি অংশে একজন যোদ্ধা একটি বিধ্বস্ত বাড়ির ভেতর থেকে আল ইয়াসিন 105 রকেটের সাহায্যে ইসরায়েলি বাহিনীর মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর ঘটনাস্থলে বিধ্বস্ত ট্যাঙ্কের কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল আকসার শহীদ ব্রিগেডও এদিন একটি ভিডিও প্রকাশ করেছে। আল কুদস ব্রিগেডের সাথে যৌথভাবে একটি হামলার দৃশ্য এতে রয়েছে। ওই মর্টার হামলার টার্গেট ছিল মালাকা সেনা ঘাঁটিতে থাকা ইসরায়েলি সেনারা। মঙ্গলবার গাজা যুদ্ধে এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। নিহত সেনা একজন স্টাফ সার্জেন্ট। তিনি নাহাল ব্রিগেডের উদ্ধারকারী দলের সদস্য ছিলেন। এর আগের দিন সোমবার গাজায় 2 সেনা কর্মকর্তাকে হারিয়েছে ইসরায়েল। নিহতরা একজন ক্যাপ্টেন এবং একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। গত 2 সপ্তাহ ধরে গাজা উপত্যকায় প্রায় প্রতিদিনই সেনাদের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তবে হামাস যেসব হামলার ভিডিও প্রকাশ করেছে তাতে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জনরোষের ভয়ে ইসরায়েলি বাহিনী হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর হয়েছে ইরান। এই লক্ষ্যে দেশের মধ্যাঞ্চলে নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছে এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে একটি মহড়া শুরু করেছে তেহরান। সারা দেশেই এয়ার ডিফেন্স সিস্টেমের এই মহড়া চালানোর পরিকল্পনা রয়েছে দেশটির। এএফপির খবরে বলা হয়েছে, ইকতেদার নামের ওই মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি যুক্ত আছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইকতেদার যৌথ মহড়ার প্রথম ধাপ নাতানজ পারমাণবিক কেন্দ্রের এয়ার ডিফেন্স জোনে অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ডিফেন্স হেডকোয়ার্টার কমান্ডারের অধীনে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে আরও বলা হয়, বিপ্লবী গার্ডের বিমান বাহিনী বহু ধাপের আকাশ হামলা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় সর্বাত্মক প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে মহড়ায় অংশ নেয়। এর আগে সোমবার বিপ্লবী গার্ডের মুখপাত্র আল মোহাম্মদ নাইনি বলেছেন, নতুন নিরাপত্তা হুমকির বিরুদ্ধে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী মার্চ মাস পর্যন্ত চলবে। তবে কী ধরনের নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে এই মহড়া করা হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি এই মুখপাত্র। বিপ্লবী গার্ড বাহিনী, নৌ, আধা সামরিক বাহিনী সহ বেশ কয়েকটি শাখা এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তেজনা চলছে। গত অক্টোবরে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ইরানের এয়ার ডিফেন্স ও মিসাইল উৎপাদন খাতকে টার্গেট করা হয়েছিল। তার কয়েকদিন আগে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এরপর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিক থেকে ইরানকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো সময় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলেও আলোচনা আছে। এমন প্রেক্ষিতে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা জোরদারে এই মহড়া শুরু করেছে ইরান। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দেশের চাঁদার হার বাড়ানোর উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের মোট জাতীয় উৎপাদনের 5% ন্যাটোর পেছনে ব্যয় করার পরামর্শ দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো সবাই চাঁদা দিতে সক্ষম। তাদের উচিত 2% চাঁদা না দিয়ে 5% দেওয়া। বর্তমানে 32টি দেশ ন্যাটোর সদস্য। 2023 সালে জোটের সদস্যরা জিডিপির 2% করে বার্ষিক চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় অনেক বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প চাঁদা নিয়ে এমন মন্তব্য করলেন। ট্রাম্প আরও বলেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতো না।
কখনোই এই যুদ্ধ শুরু হতো না। তবে ন্যাটোর চাঁদার হার বাড়ানোর কথা শুধু ট্রাম্পই বলেননি। গত মাসে ন্যাটোর প্রধান মার্ক রুটও চাঁদার হার বাড়ানোর কথা বলেছিলেন। ট্রাম্পের আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় এই জিডিপির 2% চাঁদা দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। পরবর্তীতে সেটি কার্যকর করা হয়েছে। এবার প্রেসিডেন্ট হওয়ার আগেই 5% চাঁদা দেওয়ার আলোচনা শুরু করলেন তিনি। এদিকে ফ্লোরিডার মারে লাগো রিসোর্টের ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেছেন, ইউক্রেনের ন্যাটোতে ঢোকার যে বিরোধিতা রাশিয়া করছে সেই দাবির প্রতি তার সহানুভূতি আছে। একই সাথে ইউক্রেনকে ন্যাটো সদস্য করার পদক্ষেপ নেয়ার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, একটা বড় সমস্যা হলো পুতিনের যুগের বহু আগে থেকেই রাশিয়া বলে আসছে যে ইউক্রেনকে ন্যাটোতে নেওয়া যাবে না। এখনও তারা সেই কথাই বলছে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরিয়ার পরিস্থিতি। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও শুরু করেছে মঙ্গলবার থেকে। গত মাসে বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে উৎখাতের পর দেশটির গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার দামেস্ক বিমানবন্দরে কাতার থেকে ফ্লাইটে যাত্রীরা নামার পর সেখানে আনন্দ উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। দামেস্ক বিমানবন্দরের পরিচালক আনিস ফালাহ বলেন, আজ নতুন করে সবকিছু শুরু হলো। আমরা ফ্লাইট আগমন ও বহির্গমন শুরু করেছি। দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট গেছে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আর স্থানীয় সময় বেলা 1টার দিকে কাতারের একটি বাণিজ্যিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে। গত রোববার ফ্লাইট চালুর বিষয়টি জানিয়ে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল সালিবি জানান, রাজধানী দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরের ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। এই দুটির বন্দর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত হয়েছে। এদিকে বাশার সরকারের পতনের পর সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করেছে তুরস্ক। সিরিয়ার শাসন কাজ যেন চলমান থাকে এবং দেশটির জরুরি সেবাগুলো যেন বাধাপ্রাপ্ত না হয়, সেজন্য আগামী 6 মাস নিষেধাজ্ঞাগুলো স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর গত সোমবার এমন ঘোষণা দিয়েছে। দপ্তরের উপমন্ত্রী ওয়ালি অ্যারিয়েমো বলেছেন, রাশিয়া ও ইরানের সমর্থন পাওয়া বাশার আল আসাদের নৃশংস ও নিপীড়নমূলক শাসনের পতন হওয়ার পর সিরিয়া ও দেশটির মানুষের সামনে সবকিছু নতুনভাবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ এসেছে। পরিবর্তনের এই সময়ে সিরিয়ায় মানবিক সহায়তা এবং দায়িত্বশীল শাসনের প্রতি সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্য দেন দরবার করছে সিরিয়ার ইসলামপন্থী অন্তর্বর্তী সরকার। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দ্বিধায় রয়েছে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো। তাদের ভাষ্য, নতুন সরকার কিভাবে ক্ষমতার ব্যবহার করছে তা দেখার পরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ভাববে তারা। হিমালয়ের পাদদেশে অবস্থিত চীনের তিব্বতের সিগাৎসে অঞ্চলে মঙ্গলবার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 126 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 188 জন। হিমালয়ের উত্তর ঢালে অবস্থিত অঞ্চলটির হাজার হাজার গ্রামীণ বাড়ি ধসে পড়েছে। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। চায়না আর্থকোয়াক সেন্টারের তথ্য অনুসারে 6.8 মাত্রার ভূমিকম্পটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে স্থানীয় সময় সকাল 9:05 আঘাত হানে। এর কেন্দ্রবিন্দু ছিল সিগাৎসে শহরের দিংরি কাউন্টির চসগো টাউনশিপ। ভূমিকম্পটির উপকেন্দ্রের 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 27টি গ্রাম আছে এবং এসব গ্রামে প্রায় 6,900 মানুষ বসবাস করে। প্রাথমিক জরিপ অনুসারে এসব গ্রামের 3,609টি বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছে সিগাৎসে শহরের প্রশাসন। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে আরও তৎপরতা চলছে। ভূমিকম্পের উপকেন্দ্রে চসগো টাউনশিপ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত চামকো টাউনশিপে সিনহুয়া সংবাদদাতারা অনেক বাড়ি ধসে পড়তে দেখেছেন এবং বাসিন্দাদের নিরাপত্তার জন্য খোলা জায়গায় অবস্থান করতে দেখা গেছে। চসগোর বাসিন্দা 49 বছরের পাসাং শেরিং বলেন, প্রথম কম্পনটি ভোরের আগে আঘাত করে এবং এটি ঘরের আলোর উৎস এবং আসবাবপত্র কাঁপিয়ে দিয়েছে। এরপর আরও শক্তিশালী একটি কম্পন আসে এবং আমি তাৎক্ষণিক বাইরে চলে যাই। চীনে শক্তিশালী ভূমিকম্পের পর সাধারণত জাতীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকারের ব্যাপক তৎপরতা দেখা যায়, যেখানে উদ্ধারকারী দল এবং তহবিল মোতায়েন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার জীবনের সুরক্ষার জন্য সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি শহরতলিতে মঙ্গলবার ভয়াবহ রকমের দাবানল ছড়িয়েছে। এতে সেখানকার বিভিন্ন ভবন পুড়ে গেছে। দাবানল দ্রুত ছড়াতে থাকা এলাকায় প্রায় 30,000 মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে দাবানলে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যেতে ছোটাছুটি শুরু করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা
হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্য এলাকার 1260 একর জায়গা জুড়ে দাবানল ছড়িয়েছে। ওই এলাকায় দামি দামি বাড়িঘর আছে। দাবানল ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত বাসিন্দারা প্যাসিফিক প্যালিসেডস পার্বত্য এলাকায় ঢোকা ও বের হওয়ার একমাত্র রাস্তাটির মধ্যে তাদের গাড়ি ফেলে রেখে নিরাপদ আশ্রয়ের খোঁজে হেঁটেই রওনা করেন। এমন অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাড়িগুলোকে সরাতে বুলডোজার ব্যবহার করেন। বুলডোজার দিয়ে বেশ কিছু গাড়িকে ঠেলে রাস্তার পাশে নিয়ে যান তারা। এর মধ্যে BMW, টেসলা, মার্সিডিজের দামি মডেলের গাড়িও আছে। এ সময় অনেকগুলো গাড়ি ভেঙে যায় এবং এগুলোর অ্যালার্ম বাজতে থাকে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, নিরাপদে সরে যাওয়ার ক্ষেত্রে হুড়োহুড়ি হলেও দাবানলের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন। কেউ স্থলভাগ থেকে, আবার কেউ উড়োজাহাজ থেকে আগুন নেভানোর কাজ করছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।